ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকাই রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি-25 ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে বসে একের পর এক বিবৃতি দিচ্ছে। নেতাকর্মীদের সাথে ভার্চুয়ালি যুক্ত হয়ে হরতাল, অবরোধ কর্মসূচির মতো দিচ্ছে নানা নির্দেশনা। এর সবকিছুকে ইঙ্গিত করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এক গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে বলেছেন, একটি পলাতক দল দেশকে অস্থিতিশীল করতে সর্বাত্মক চেষ্টা করছে। তিনি সরাসরি আওয়ামী লীগের নাম না নিলেও দলটিকে এখনো তিনি নতুন বাংলাদেশের জন্য হুমকি মনে করছেন। সরকারের পাশাপাশি বিএনপিও বলছে, বাইরে থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং দেশের ভেতর থেকে একটি পক্ষ গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। বর্তমান বাংলাদেশে আওয়ামী লীগ কতটা হুমকির, সরকার ও রাজনৈতিক দল সহ সবার দৃষ্টিতে বাইরের শত্রু শেখ হাসিনা হলে ভিতরের শত্রু কারা? এই শত্রুদের প্রতিহত করতে করণীয় কি? এ বিষয়টা কার প্রস্তুতি কতটা? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আছেন বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান ও 12 দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম এবং আছেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। স্বাগত জানাচ্ছি রাজকাহনে। রুহিন হোসেন প্রিন্স, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সাক্ষাৎকারটি সেটি নিশ্চয়ই আপনি দেখেছেন। তিনি সেই সাক্ষাৎকারে বলেছেন, একটি পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে, তারা দেশকে অস্থিতিশীল করতে সর্বাত্মক চেষ্টা করছে, বিভিন্ন সমাবেশ করে মানুষকে উত্তেজিত করারও চেষ্টা করছে। সেটি হয়তো তারা ভারতে বসে করছে, কিন্তু এই দেশে বসে কারা আসলে তাদেরকে সহায়তা করছে? দেশের ভেতরের মূল শত্রু তাহলে কারা? ধন্যবাদ আপনাকে। আমি আলোচকদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ, ঠিক, আমি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎকারটা দেখার চেষ্টা করেছি। উনি আসলে বিবিসির সাথে যতটুকু এটা পড়ে বুঝলাম, যে এর আগেও উনি ক্ষমতায় নেওয়ার আগেও একবার সাক্ষাৎকার দিয়েছিলেন। ওইটার একটা ধারাবাহিকতা ধরে বিবিসির সাংবাদিক ওনাকে অনেকগুলো প্রশ্ন করেছেন এবং উনি অনেক উত্তর দিয়েছেন। এবং আমার বিবেচনায় এইখানে কিন্তু অনেক কথা আছে, অনেকগুলো প্রশ্ন, অনেক কথা আছে। তার মধ্যে একটা আমার বিবেচনায় যদি বলেন ছোট্ট প্রশ্নের উত্তর, যেটা দিয়ে আপনি আলোচনা শুরু করলেন, কিন্তু এটা একটা ছোট্ট প্রশ্নের উত্তর হলেও আমাদের দেশবাসী এবং জনজীবনের জন্যে গুরুত্বপূর্ণ। এই পয়েন্টটা দেশের অস্থিতিশীলতা, আমার বিবেচনায় এটাই গুরুত্বপূর্ণ। এখন সেইটাকে আমি একেবারে এক বাক্যে যদি বলি, যে এত বড় একটা গণঅভ্যুত্থান সংগঠিত করতে হলো এবং যারা ক্ষমতায় ছিল তারা তো দীর্ঘদিন ধরে এক ধরনের স্বৈরতন্ত্র, ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করেছিল এবং তাদের একটা হিসাব ছিল আরও দীর্ঘদিন ক্ষমতায় থাকবে। তারা ভাবতেও পারেনি এবং ক্ষমতায় থাকার জন্য সর্বশেষ হেন কাজ নেই তা তারা করে নাই। তো যখন এই ধরনের একটি শক্তি তারা পরাজিত হয়, তো তারা কি চুপচাপ বসে থাকবে? আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি এই প্রশ্নটাকেই যদি একমাত্র প্রশ্ন করেন, তাহলে তো আমি তো পাল্টা প্রশ্ন করি যে আপনি তাহলে প্রথম অঙ্কটা তো ভুল করেই আগে এগিয়েছেন। কারণ তারা প্রতি মুহূর্তে তো চাইবে তাদের যতটুকু শক্তি যেখানেই থাকুক না কেন, ভেতরে নাই কে বলেছে, সুতরাং সব জায়গায় তারা এই কাজটা চেষ্টা করবে, এটা করতেই পারে। এই জায়গার খাতে এর সাথে আমি একটা যোগ করি। অনেক সময় আমার বিবেচনায় এগুলো ভুলটা কথা হয় অনেক ক্ষেত্রে, মানে অনেকের ক্ষেত্রে বলছি, আমি সবার ক্ষেত্রে বলছি না। হয়তো মনে একটা দল, কিছু ব্যক্তি, তারা কোথায় আছে ছিল, তারা কতগুলো কথা বলছে, সেইটা থেকে অস্থিতিশীলতা হচ্ছে কিনা। এই জায়গায় আমার বিবেচনায় ভুলটা হয়, আমরা যখন একটা স্বৈরাচারী ফ্যাসিবাদের কথা বলি, তখন কিন্তু কতগুলো ব্যক্তির কথা বলি না, এটা কতগুলো ব্যবস্থার কথা বলি। তা আপনি ধরেন এই ব্যবস্থার সুবিধাভোগী যারা, তারা তো দেশের অভ্যন্তরেও আছে। তা তারা যখন এখন এই সুবিধাটা ভোগ করতে পারছে না, তারা হয়তো চলতি হাওয়ার সাথে, এই দলগুলোর সাথে তারা মিলেমিশে থেকে এই কাজ করার চেষ্টা করবে। যখন দেখবে সেটা হচ্ছে না, তখন আনস্টেবল করার চেষ্টা করবে তাদের স্বার্থে। সুতরাং খালি মুখে বলার ব্যাপার নেই, নানাভাবে এইটা ঘটাটাই আমার কাছে স্বাভাবিক ঘটনা। তো দেখার বিষয় হচ্ছে সরকার এক্ষেত্রে খালি কি শব্দচয়ন করেই বসে থাকবে নাকি দায়িত্ব পালন করছে। আমার বিবেচনায় এই যে অনেক ধরনের অস্থিতিশীলতা এখনও আছে, সরকার এখানে এখনও পর্যন্ত আমার বিবেচনায় দায়িত্বশীল আচরণ করতে ব্যর্থ হয়েছে। কারণ ওই কথাটা তার মনে রাখা দরকার ছিল যে এইটা হচ্ছে একটা ব্যবস্থার বিষয়, সেই ব্যবস্থা না করতে পারলে তো অস্থিতিশীলতা হবে। আমি একটা ছোট উদাহরণ দিই।
হয়তোবা আমি জানি না আমার এই প্যানেলের আলোচকরা এখন যে উদাহরণ দেবো এটার সাথে নাও মিলাইতে পারেন, কিন্তু আমি জাস্ট মনে আসলো বলে বলি। দেখেন, আপনি একটা কি বলবো, যে ধরেন চুরি ডাকাতি ছিনতাই বেড়ে গেছে, ভয়ের রাজত্ব, আপনি এটাকে দিয়ে বলতে পারেন আগের মতো ছিল, কিন্তু জিনিসপত্রের দাম অস্থিতিশীল করে এক ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি করাও তো অস্থিতিশীলতা। আপনি আমাকে বলেন তো, এই যে রমজান মাস, তেলের বাজারকে ধরে, আমি ভোজ্য তেলের কথা মিন করছি, গত কয়েক মাস ধরে যে অরাজকতা করছে, এই অরাজকতার জন্য বাইরে থেকে একজন কথা বলছে আর অরাজকতা হচ্ছে, আপনি এটা বলে কি পার পাবেন? আপনি কি ভূমিকা নিয়েছেন? আমি আজকে এ কথাটা না বলে পারছি না। আজকে সকালে আমি যখন মানে বাসা থেকে বেরিয়ে হেঁটে আমার পার্টি অফিসের দিকে যাই, আজকেই মানে এক একদিন এক একটা ঘটনা ঘটে যেটা একটা চোখের সামনে পড়ে। এইটা আমার অনেক দিন পরে ঘটলো, কি কারণে জানি না। একাধিক লোক রাস্তায় দাঁড় করায় বলল যে ভাই, গতকাল কিন্তু প্রথম ইফতারটা করার সময় এই বাজারে কোনো তেল পাইনি, আপনি কি খবর রাখেন? এত খারাপ অবস্থা, আপনারা তো কেউ বেশি কিছু বলছেন না। তো দীর্ঘদিন ধরে তো এটা চলছে। তাহলে এই যে অস্থিতিশীলতা, এটাও তো অস্থিতিশীলতা। কারণ একটা স্বৈরাচারের ফ্যাসিস্টিক চরিত্রের অস্থিতিশীলতা খালি ভোট তো না, উনি তো বলেছেন ভোট, দুর্নীতি, অন্যান্য, এই সাক্ষাৎকারে কিন্তু অনেক কথা আছে। তাহলে এই অস্থিতিশীলতা পুরো একটা সিস্টেমের ব্যাপার, ওরা করবে, এটাকে স্বাভাবিক ধরে নিয়ে আপনি এই অস্থিতিশীলতা দূর করার জন্যে আপনি কি দায়িত্ব পালন করছেন সেই কাজটাই করা দরকার বলে মনে করি। কিন্তু ভুলটা হয়ে যায় অবশ্যই ওইখানে আপনি একটা ব্যক্তি, তার বক্তব্য, এটাকে আপনি যদি প্রধান করে নেন, কিন্তু ভেতরের তলার সব কাজ যদি অব্যাহত রাখেন, তাহলে আপনি যতই এই কথাগুলো বলেন না কেন, অস্থিতিশীলতা ধারাবাহিকভাবে চলতে থাকবে এবং মানুষ কিন্তু ওই দুঃশাসনের চেহারাই নতুন নতুনভাবেই দেখতে থাকবে। জি, আমি শাহাদাত হোসেন সেলিম একটু আপনার কাছে আসি। প্রধান উপদেষ্টা বলেছেন যে খুব অবভিয়াস তারা আসলে দেশের বাইরে বসে নানানভাবে বাংলাদেশের মানুষকে উত্তেজিত করার চেষ্টা করছেন, বক্তৃতা দিচ্ছেন, নানান রকম ঘোষণা করছেন, সেটি সবাই শুনছেন এবং অনেক মানুষই হয়তো উত্তেজিতও হচ্ছেন। কিন্তু আমি একটু বলতে চাই যে এই পরিস্থিতিতে আসলে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়েছে কিংবা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা দেশ ছেড়ে পালিয়েছেন, সেখানে উত্তেজিত হওয়ার মতন শক্তি হয়তো খুব গুটি কয়েক মানুষের আছে, বা উত্তেজিত হচ্ছেন হয়তো খুব গুটি কয়েক মানুষ। তার মানে যারা বেশিরভাগ অংশ যারা উত্তেজিত হচ্ছেন না, তাদের শক্তি চাইতেও কি যারা আওয়ামী লীগের পক্ষের মানুষ তাদের শক্তি বেশি? না, ধন্যবাদ আপনাকে। এখানে ব্যাপারটা হলো যে কি, আসলে আওয়ামী লীগ তো একটা মানে সাইকোপ্যাথ রাজনৈতিক দল। তারা নিজেরাই মনে করত তারা এতটা প্রতিহিংসা পরায়ণ ছিল এবং বিরোধী দলের প্রতি তাদের নিপীড়নটা এতটা বেশি ছিল যে তারা সবসময় তারা একটা আতঙ্কে থাকতো যে কোনো সময় যদি সরকারের পতন ঘটে তাহলে এক রাতে 2, 4, 5,000, 10,000, 50,000 লোক মারা যাবে, এটা তাদের বক্তব্য ছিল। 5 লাখের কথাও বলেছে, বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে পড়তে হবে, কিন্তু আসলে সেরকম কোনো ঘটনা ঘটে নাই। সেদিন বিকালবেলায় আমাদের নেতা তারেক রহমান বলেছেন যে পরাজিতরা যদি বিজেপিদের কাছে নিরাপদ বোধ না করে তাহলে তো আপনার সেখানে পরাজয় জয়ের আনন্দটা ম্লান হয়ে যাবে। আমরা মনে করেছি যে যারা পালিয়ে যাচ্ছে তারা পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে যাচ্ছে, পিঠে আঘাত করা কোনো আপনার কাপুরুষতার লক্ষণ। আমরা কাপুরুষ নই, আমরা তাদেরকে আঘাত করিনি। কিন্তু এখন তারা যারা আওয়ামী লীগে আছেন এবং যারা বোরকা পরে 2-1টা মিছিল করার চেষ্টা করতেছেন বা যারা মুখে কাপড় বেঁধে, এদের আত্মহত্যা করা উচিত। প্রথম আত্মহত্যা করা উচিত তাদের একদম সিনিয়র নেতাদের কয়েকজনের একদম নিজে হ্যামলক পান করে আত্মহত্যা করা দরকার। তাদের যে দাম্ভিকতা, তাদের যেই আপনার রাজনৈতিক অবস্থান, আমরা তখনই বলতাম টকশোতে সাহস করে এসে যে এটা একটা রাজনৈতিক দল নয়, এটা একটা আপনার একটা দুর্বৃত্তদের একটা দল এবং একটা দেউলিয়া একটা রাজনৈতিক দল। এই দলে কোনো রাজনৈতিক কর্মী নাই। এই দলের ডিসি এই দলের সভাপতি, এসপি এই দলের সেক্রেটারি, টিএনও এই দলের সভাপতি, ওসি এই দলের সেক্রেটারি। ওইরকম একটা রাজনৈতিক দলের পতন হয়েছে এবং এই রাজনৈতিক দলগুলো বাংলাদেশে খুব বেশি অস্থিতিশীল অবস্থায় কায়েম করতে পারবে সেটা আমরা মনে করি না। যদিও তাদের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা আছে, কিন্তু টাকা থাকলেও তারা যে পদ্ধতিতে পালিয়ে গেছে দেশের চেষ্টা করবে তা অস্থিতিশীল করার জন্য। কিন্তু বর্তমান যে ডক্টর ইউনূস সাহেবের সরকার, ডক্টর ইউনূস সাহেব আপনার বিশ্বব্যাপী সমর্থিত একটা লোক, আমাদের কাছে গ্রহণযোগ্য, সর্বজন গ্রহণযোগ্য, কিন্তু তিনি তার প্রশাসন এবং তার আপনার উপদেষ্টা মণ্ডলীকে তিনি সেভাবে কার্যকর ভূমিকা পালন করতে পারছেন না বলে আইনশৃঙ্খলার অবনতি, দুর্বৃত্তদের মাথা চড়া, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। আমরা বলেছি যে আপনারা যে নতুন ব্যবস্থাপনার কথা বলেন, নতুন বন্দোবস্তের কথা বলেন, তাহলে আপনারা এমন একটা ব্যবস্থা করেন যে ভোক্তা থেকে আপনার যে যিনি পণ্য ভোগ করবেন, ভোক্তা আপনার উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত আপনারা এমন ব্যবস্থা চালু করেন যেখানে কোনো মধ্যস্বত্ব থাকবে না, নতুনত্ব একটা কিছু করেন।
ওনারা এটা 6-7 মাসও করতে পারে নাই। গতকালকে যে হঠাৎ বা পরশুদিন থেকে যে আপনার মানে বাজারে সয়াবিন তেলটা একদম উদয় হয়ে গেছে, আমরা আজকেও একটু আগে একজন আমার মানে ধনাঢ্য ব্যক্তি বলতেছেন যে কালকে বাজারে গিয়ে আমরা কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছি। তো অবস্থাটা তো ওনারা পরিবর্তন করতে পারছেন না, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পারছেন না, পারছেন আপনার এই যে আপনার বাজার নিয়ন্ত্রণ করতে। যে কারণে আমরা সবসময় বলে আসছি, আজকে ডে 1 থেকে বলে আসছি যে একটা নির্বাচিত সরকার এবং একটা নির্বাচিত প্রতিষ্ঠানে পারে দেশকে সর্বাঙ্গীনভাবে আপনার মানুষের কল্যাণ করতে এবং সর্বাঙ্গীনভাবে স্থিতিশীল করতে। তা আমাদের এখনও আশা আছে যে সরকার যে ভুল ত্রুটিগুলো করছে, সরকার তো আসলে আগ্নেয়গিরির উপর বসে আছে, সরকার আওয়ামী ফ্যাসিস্টের রেখে যাওয়া প্রশাসনের উপর বসে আছে, তাদেরকে দিয়ে কাজ করাতে পারছে না, তারা অনেকাংশে স্থবিরতার জন্য দায়ী। তারা সেটি তো নিশ্চয়ই এই সরকারও খুব ভালো করেই জানেন, এরপরেও কি তারা আসলে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারছেন? তারা কাদের উপর নির্ভর করে ব্যবস্থা করবেন, কারণ যাদের উপর নির্ভর করে ব্যবস্থাটা করবেন, তখন কয়েকদিন আগে যখন উপদেষ্টা মণ্ডলীর সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে প্রধান উপদেষ্টার সাথে, তখন আমরা বলেছি যে আপনি মেহেরবানি করে দয়া করে করুণা করে আপনার উপদেষ্টা মণ্ডলীর সংস্কার করেন। আপনি এখানে সংস্কার করে কিছু যোগ্য দক্ষ লোক যারা পারছেন না 7 মাসে, তাদেরকে বাদ দিয়ে আপনি কি 22 নম্বর 23 নম্বর ব্যক্তিটাকে খুঁজে পাচ্ছেন না, আপনি কি 24 নম্বর 25 নম্বর ব্যক্তিকে খুঁজে পাচ্ছেন না, আপনি কি এই 21 জনকে দিয়ে দেশ চালাবেন? বা যেহেতু পারছেন না, আপনি একটু সংস্কার করেন, করে আমাদেরকে স্বস্তি দেন। এখন ডক্টর ইউনূস সাহেব যে কথাটা বলছেন যে বিদেশ থেকে শেখ হাসিনা তো বলবেই, কারণ শেখ হাসিনা এমনি একটা বাচাল মহিলা, আমিত্ব ছাড়া তার মধ্যে আর কোনো কিছু ছিল না। এবং তার আমরা ছোটোবেলায় একটা ছবি দেখছিলাম, দ্বীপ জেলে যাই, উত্তম কুমার পাগল অভিনয় করছেন, সে পাগলকে ভালো করতে গিয়ে সুচিত্রা সেনও ওই যে পাগলের সাথে থাকতে থাকতে সুচিত্রা সেনও পাগল হয়ে গেছেন, বুঝছেন। এখন আওয়ামী লীগের ওই হাসিনার ওই সাইকোপ্যাথের এবং তার পাগলামি দেখে দেখে কিছু নেতাকর্মীরা এখানে পাগলামি শুরু করছেন, যে পাগলামিদেরকে অস্থিতিশীল করছে এবং তাদেরকে বিপদগ্রস্ত করতেছে। তারা যারা টাকা নিয়ে পালিয়ে যাওয়া, তারা ঠিকই পালিয়ে গেছে, যারা অর্থ সম্পদ নিয়ে পালিয়ে যাওয়ার, যারা অর্থ সম্পদ নিয়ে এখানে বিভিন্নভাবে বেনামে সোনামে যারা যেখানে অবস্থান করে তারা করছেন, কিন্তু কিছু নিরীহ নেতাকর্মী যাদের মাথার মধ্যে শেখ হাসিনা পাগলামিটা আছে, তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। এবার এই যে অস্থিতিশীল করার চেষ্টা করছেন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, এই ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন দেশকে আনস্টেবল করার জন্য সবসময় একটা থ্রেট আছে, প্রতি ক্ষণেই আছে, প্রতি জায়গাতেই আছে এবং এটা সবসময় থাকবে। যেই থ্রেটটি আসলে আছে, সেই যাদের কর্মকাণ্ডে লজ্জিত হওয়ার কথা ছিল নিজেদের, তারাই কিন্তু এই থ্রেটগুলো দিচ্ছেন। সেই থ্রেট মোকাবেলা করার সক্ষমতা কতখানি আমাদের আছে? আপনাকে ধন্যবাদ। সম্মানিত আলোচক যারা আছেন এবং দর্শক শ্রোতা যারা, সবাইকে আমার এবং বিএনপির পক্ষ থেকে মাহে রমজানের শুভেচ্ছা। বিষয়টা হচ্ছে যে আওয়ামী লীগের কথা, শেখ হাসিনার কথা বিশেষ করে দুটি অংশ আছে। একটা হচ্ছে আওয়ামী লীগ কিন্তু মূলত পালায়নি, পালিয়েছে কিন্তু পরিবার লীগ, আওয়ামী লীগ আছে। আপনি দেখেন, তাপস নাই, রেহানা নাই, তারপরে পরশ নাই, আবুল হাসনাত আবদুল্লাহ নাই, শেখ সেলিম নাই, শেখ হেলাল নাই, শেখ তন্ময় নাই। পরিবারের লোকগুলো কিন্তু কেউ গ্রেফতার হয় না এবং কোথায় আছে কেউ জানেও না। তার মানে কি, পরিবার লীগের প্রধান সহ আত্মীয় তার পরিবারের লোকরা পালিয়েছে, আওয়ামী লীগের অংশ তো রয়ে গেছে। এখন আওয়ামী লীগের অংশরা, প্রভাবশালী আমলারা যারা তাদের মধ্যে ছিলেন, তাদের সহযোগী হিসাবে তাদের মধ্যে অনেকে রয়ে গেছে, সেনাবাহিনীর সদস্যদের মধ্যে অনেকে রয়ে গেছে, আইন শৃঙ্খলা বাহিনীতে অনেকে রয়ে গেছে, বিচার বিভাগগুলোতে অনেকে রয়ে গেছে। এই যে আওয়ামী লীগের যারা অবশিষ্ট আছে, তারা তো চাবে যে শেষ মুহূর্ত পর্যন্ত যে কোনো কিছুর বিনিময়ে হলেও নিজেদের অস্তিত্বকে জানান দেওয়া, কিন্তু সেইটাও কিন্তু তারা ফেল করেছে। আপনার মনে আছে, আওয়ামী লীগ কিন্তু কর্মসূচি ঘোষণা করে দিয়েছিল তাদের ভেরিফাইড পেজে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে, আপনাদের যে মনে থাকে, এবং তার মধ্যে হরতালও ছিল কর্মসূচির মধ্যে, অন্যান্য অবস্থান, মিছিল, হরতাল, কোনো কিছুই সফল হয়নি রাতের বেলা 2-1টি ঝটিকা মিছিল ছাড়া, তাও লোক সংখ্যা খুবই কম ছিল। এর থেকে বোঝা যায় তারা যেটাই করার চেষ্টা করুক, তারা সাধারণ মানুষের রোষের মানে ভয়ে ভীত হয়ে তারা সেদিকে অগ্রসর হচ্ছে না। কিন্তু এই জিনিসটাকে আমরা যে কাজে লাগাবো, সেখানে দুটো বাধা। মূল বাধাটা হচ্ছে এই ধরনের অস্থিতিশীলতা কিংবা আইন শৃঙ্খলার অবনতি কিংবা বাজার মূল্যের এই রকমের ঘটনা এর আগেও ছিল, কিন্তু আগে প্রেসে একটা অবস্ট্যাকেল ছিল, ইচ্ছা করলেই প্রেস সব কিছু প্রকাশ করতে পারতো না। এখন যেখানে যেটা হচ্ছে, প্রেসকে কেউ বাধা দিচ্ছে না সেই খবর প্রকাশ করার জন্য। এজন্য হঠাৎ করে কিন্তু মানুষ প্যানিকি হয়ে যায় যে এগুলো কী হচ্ছে, কিন্তু এর মধ্যে অনেক জিনিসই আগে ছিল, এখনও আছে। কিন্তু ওই যে বললাম যে বাধাহীনভাবে যেহেতু প্রচার হচ্ছে, মানুষ একটা প্যানিকের মধ্যে পড়ে গেছে। বাট ফ্যাক্টস রিমেন যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য যে জিনিসটি, সেইখানে একটা জিনিস আমাকে বলতেই হয়, সেটা হচ্ছে যে মানুষ দুটো সময় কথা বলে না।
একটা হলো যদি প্রচণ্ড রকম বিরূপ পরিবেশের মধ্যে থাকে, ভয়ে কথা বলে না, আর না হলে বলার মতো কিছু থাকে না, এই জন্য কথা বলে না। এখন হচ্ছে কি মানুষ একটা প্রচণ্ড রকমের মানে বিরূপ পরিস্থিতির মধ্যে কিন্তু আছে। এই অন্তর্বর্তী সরকার আসার পরে তো আসলে সবাই আশা করেছিল যে যেই বাজার সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেটকে ভেঙে দেওয়া হবে, যেহেতু কোনো রাজনৈতিক দল নেই, কিন্তু সেই সিন্ডিকেটকে আমরা ভাঙতে দেখেছি। আমি ওই জায়গাটা যেতে চাচ্ছিলাম, আপনি ভালো কথা মনে করেছেন। আপনি দেখেন দ্রব্যমূল্য মানে কি, খাদ্য সামগ্রী, খাদ্য উপদেষ্টা কোনো কথা বলছেন আলী ইমাম মজুমদার? গত 15 দিনে কোনো বক্তব্য তা শুনেছেন? কথা বলছে স্বরাষ্ট্র, কথা বলছে পরিবেশ, কথা বলছে আপনার বাণিজ্য। এখন এই বাণিজ্য উপদেষ্টা যে তিনি হচ্ছেন আপনার আকিজ গ্রুপের একজন অংশীদার। এই আকিজ গ্রুপ শেখ হাসিনার আমলে এমন কোনো অবৈধ সুবিধা নেই যেটা না নিয়েছে। তাদের একজনকে আপনি ধরে আনলেন কি কারণে? সে যদি এই বাজার নিয়ন্ত্রণ করতে সমর্থ না হয়, কারণ বাণিজ্য মন্ত্রণালয় সহ 6টি সরকারি সংস্থা আছে যারা বাজার নিয়ন্ত্রণের কাজ করেন, ভোক্তা অধিদপ্তর থেকে শুরু করে বাণিজ্য মন্ত্রণালয়, প্রতিযোগিতা বিষয়ক একটা অধিদপ্তর আছে এবং আরও কয়টা, মোট 6টা। সেইখানে এই বশির সাহেবের মতো লোক যদি সেটা নিয়ন্ত্রণ করতে না পারেন বা তার প্রাণান্তকর প্রচেষ্টাটা দৃশ্যমান না হয়, তাহলে আমরা কীভাবে বুঝবো যে ওনারা সফল? আর আলী ইমাম মজুমদার সাহেব খাদ্য উপদেষ্টা, তিনি তো কোনো কথাই বলছেন না। আইন শৃঙ্খলার ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা যেদিন নিজে থেকে নামলেন, শারীরিকভাবে বিভিন্ন স্টেশনে গেলেন, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া শুরু করলেন, তারপর থেকে দেখা গেল যে না, কিছুটা এটা কমে আসছে। কিন্তু বিষয় দাঁড়িয়েছে যে বেশ কিছু আলোচিত বিষয়কে কেন যেন এই সরকার এড়িয়ে যাচ্ছে। বেসিক ব্যাংকের আব্দুল হাই বাচ্চু নিয়ে কোনো আলোচনা নেই, আপনার মহিউদ্দিন খান আলমগীরের ব্যাংকে লালবাতি জ্বালানো নিয়ে কোনো আলোচনা নাই, পিকে হালদার কোথায় আছে সে অবস্থান নিয়ে কোনো আলোচনা নাই, আপনার ডাক বিভাগের ছিল মিস্টার ভদ্র একজন, তার নামে এরকম 1000 কোটি টাকার অভিযোগ, পোস্টাল ডিপার্টমেন্টের দুর্নীতি। এই জিনিসগুলোকে সুন্দর করে এড়িয়ে যাওয়া হচ্ছে। ইউনাইটেড গ্রুপ এত বড় একটা দুর্নীতিবাজ প্রতিষ্ঠান, তারা বিদ্যুৎ সেক্টর থেকে শুরু করে সমস্ত সেক্টরের অবৈধ সুবিধা নিয়েছে, তাদের নিয়ে কোনো আলোচনা নেই। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস আবার সেই জায়গাটিতেও বলেছেন যে দেশের মানুষের আস্থা উনি পেয়েছেন কিনা, এরকম প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে তারা একটা অপরিচিত জগৎ থেকে এসছেন, কিছু ভালো কিছু মন্দ হতেই পারে, এবং কোনো এক্সপার্ট এখানে এসে বসে নেই, যারা এসছেন যার জগৎ থেকে এসছে তারা নিজের মতন করে চেষ্টা করছেন আসলে কিভাবে করবেন। বাট দেয়ার আর সো মেনি এক্সপার্টস ইন দিস কান্ট্রি, উনি কেন তাদের সাহায্য নেন না? আমাদের কাছে উদাহরণ আছে, জিয়াউর রহমান সাহেব যখন দেশের দায়িত্ব নিয়েছিলেন, গভীর রাতে গাড়ি চালিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে গেছেন, অধ্যাপকদের সঙ্গে আলাপ করেছেন, যাদের মধ্যে অনেকে এখনো জীবিত। ডক্টর আইনুন নিশাতের কাছে গিয়েছেন, প্রফেসর শামসুল হক সাহেবের কাছে গিয়েছেন, তালুকদার মনিরুজ্জামান সাহেবের কাছে গিয়েছেন, অর্থনীতিবিদ খলিকুজ্জামান সাহেবের কাছে গিয়েছেন, গিয়ে বলেছেন যে দেশ গঠনের জন্য আমাকে পরামর্শ দেন। সেরকম লোকেরা, প্রতিভাবান লোকেরা তো এখনো দেশে আছে, কিন্তু তাদেরকে যদি উনি সহায়তা না চান তাহলে কিভাবে হবে? কিন্তু এই সুযোগে আসলে দেশের ভেতরে যারা শত্রু আছেন তারা মাথাচাড়া দিয়ে উঠছেন কিনা, কিংবা আসলে যারা দেশের ভেতরে বসে এই ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন তাদেরকে আসলে আমরা ঠিকঠাকভাবে চিহ্নিত করতে পারছি কিনা, সেটিও তো একটি বড় প্রশ্ন। আমি প্রশ্নের উত্তর নিব জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে, বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। রহিন হোসেন প্রিন্স, বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য যেমন বাংলাদেশের বাহিরে বসে শত্রুরা নানানভাবে পরিকল্পনা করছেন, তেমনি ভেতরের শত্রু যারা আছেন তারা তো নিশ্চয়ই এই পরিকল্পনাগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য কাজ করছেন। তাদের আসলে মাথাচাড়া দিয়ে ওঠার একটা বড় ভূমিকা এখানে আছে কিনা, সেই সুযোগ তারা পাচ্ছেন কিনা, এবং তারা আসলে কারা সেটি চিহ্নিত করার জন্য যে সময় প্রয়োজন ছিল, অন্তর্বর্তীকালীন সরকার কি সেই যথেষ্ট সময় পেয়েছে? আচ্ছা, আমি প্রথমে দেখেন যে বিশেষ করে একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকার, সুতরাং মানুষের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষার ঢেউটা তো আছে, সেটা তার একটা বড় সমর্থন। আর একটা বড় সমর্থন এইবারে অভূতপূর্ব, সেটা হচ্ছে ওই যে যারা বিদায়ী হয়ে গেল, মানে যাদেরকে বিদায়ী করা হলো, তার বাইরে সবাই তার সমর্থক। তাহলে এত বড় একটা সমর্থন নেওয়া সরকারের জন্যে 7 মাস অনেক সময়, এটা কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকার কোনো কারণ আছে বলে আমরা মনে করি না। এক, দ্বিতীয়ত দেখেন, আমরা প্রথম দিন থেকে এটা বলে এসেছি, আমার ধারণা আমরা তিনজনই কিন্তু দেখেন আলোচনা প্রায় একই কথা এই পয়েন্টে বললাম, যে যারা এইখানে পালাতক হয়ে গেছে, দেশ ছেড়ে গেছে কিন্তু দেশের অভ্যন্তরে আছে, তারা তো প্রতি মুহূর্তে চেষ্টা করবেই অস্থিতিশীলতা করার, এটা তো আপনাকে বুঝে প্রথম নিতে হবে। এর বাইরে আমরা কিন্তু বরাবর এখানে বসে, আমি তো একাধিকবার আরও 2টা শক্তির কথা মনে রাখার কথা বলেছি বিশেষভাবে। একটা মনে রাখতে হবে, এগুলো কিন্তু দেশ বিদেশ সব জায়গায় আছে, যে আমাদের দেশের মধ্যে আরও অনেক ধরনের অপশক্তি আছে, যারা দীর্ঘ অগণতান্ত্রিক শাসনে বেড়ে উঠেছে তারা। আর একটা হচ্ছে ভূরাজনৈতিক কারণে আধিপত্যবাদী এবং সাম্রাজ্যবাদী শক্তি, তারা তো অস্থিতিশীল করতে চাইবে। এবার আপনি উদাহরণটা টেনে নিয়ে আসেন, এগুলো অস্থিতিশীল কি খালি একেবারে
আকাশে বসে করলে হয়, বিদেশে বসে করলে হয়। তার কিন্তু ক্রীড়ানকরা দেশের মধ্যে থাকে, এবং সেটা থাকে কারা? এইখানে ব্যক্তির থেকে আপনাকে দেখতে হবে সুবিধাভাগী ব্যক্তিরা, যাদের এই সুবিধা বন্ধ হয়ে গেছে বা ভবিষ্যতে কেন এই 6-7 মাসে চিহ্নিত করতে পারলাম না? তাহলে আসছি, প্রথমে আপনি এটা এগ্রি করেন কিনা। আপনি মানে আমি সরকারকে বলছি, তা সরকার যদি এটা এগ্রি করে, তাহলে এবার চিহ্নিত করতে গেলে করতে হবে কোনটাকে? ওনাদের সাথে আমাদের ডিফারেন্সের যে জায়গাটা হচ্ছে, এই ব্যবস্থাটা যারা ধরে রাখতে চায় তাদেরকে করতে হবে। ধরেন আমরা অন্য আলোচনায় বাদ দেন, আপনি মানে এই সরকার বা আমরা সবাই মিলে এই 6 মাসে যে সিন্ডিকেট বহুল আলোচিত আপনার বাজার ব্যবস্থাকে নিয়ে, মধ্যস্বত্বভোগী বাজার ব্যবস্থা নিয়ে দীর্ঘ আলোচিত বিষয়, আমরা ফসল উৎপাদন কমানোর জন্যে যে আমরা যে সার বীজ, তার যে জটিলতা, কীটনাশকের জটিলতা, ওইখানে যে অব্যবস্থাপনা, এগুলো আমরা জানি। তাহলে আপনি যদি মিনিমাম এইগুলো ভাঙার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারতেন, তাহলে কেউ যদি অস্থিরতা সৃষ্টি করতেও চাইতো, কোনো ব্যক্তি, সে কি পারতো না। তা আপনি ব্যবস্থা না ভেঙে ওই ব্যবস্থা যখন রেখেছেন, তখন হয়েছে কি? আমার ধারণা, আমি আপনার এইখানে অন্য জায়গায়ও বলেছি, বরঞ্চ এই 6-7 মাসে আপনি ওইগুলো না ভেঙে এই ধরনের যারা অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে এবং তারা প্রকৃতপক্ষে এই ধরনের স্বৈরাচারী, কর্তৃত্ববাদী এবং ফ্যাসিবাদী শাসকের ক্রীড়ানক হয়, তারাই কিন্তু কনসলিডেটেড হওয়ার সুযোগ পেয়ে যাচ্ছে। আবার এই ফ্যাসিবাদী সরকারকে যারা আসলে সহায়তা করছে, বিশেষ করে আমি যদি পার্শ্ববর্তী দেশ ভারতের কথা বলি, সেখানে বসে আসলে নানান রকম বক্তব্য শেখ হাসিনা দিচ্ছেন। সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সেই ইস্যুতে যখন আসলে জিজ্ঞেস করা হয়েছিল অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টাকে, তিনি বলেছেন যে এক ধরনের মেঘ দেখা দিয়েছে। তিনি যে মেঘের ঘন ঘটা আসলে দেখতে পাচ্ছেন ভারত এবং বাংলাদেশ ইস্যুতে, সেই মেঘ কি আসলে শুধুই পলাতক দলের সৃষ্টি, নাকি এই মেঘ আসলে কোনো না কোনোভাবে কাটানোর চেষ্টা আমাদেরই করা প্রয়োজন? না, আমাদের সবার মিলিয়ে করা প্রয়োজন। এই জায়গাটা কিন্তু গোটা জাতি ঐক্যবদ্ধ আছে, শুধু ভারত না, আমাদের প্রতিবেশী ভারত একটা বড় শক্তি। ভারত বলেন বা অন্যান্য প্রতিবেশী যারা আছে, নিকট কিংবা দূরের, প্রত্যেকের ব্যাপারে একটা জিনিসের মানুষ অত্যন্ত সচেতন হয়েছে, যে পারস্পরিক স্বার্থ এবং জাতীয় স্বার্থের ব্যাপারে কারোর সঙ্গে কোনো আপোষ নেই। আপনি দেখেন, বিজেপি এর আগে বহু মানুষ গুলি করে মেরেছে, বহুবার কাঁটাতারের বেড়া নিয়ে ঝামেলা করেছে, বহুবার আমাদের ভূখণ্ডে প্রবেশ করেছে। এখন কিন্তু সাধারণ মানুষ বিজেপির পেছনে দাঁড়িয়ে যাচ্ছে, এটা কিন্তু আগে ছিল না। এই যে সচেতনতা বোধ, এটাও তো আমাদের পুঁজি। তিস্তার ওখানে যে জনসমাগম হয়েছে, বিএনপির নেতৃত্বে যে কর্মসূচিগুলো হয়েছে, এ তো সর্বস্তরের মানুষ সেখানে যোগ দিয়েছে, দলমত নির্বিশেষে। তো এর মধ্যে থেকে মানুষ প্রমাণ করতে চেয়েছে যে শুধু প্রতিবেশী শক্তিশালী দেশ ভারত না, সারা পৃথিবীতে যত দেশ আছে সবার সঙ্গে বিএনপির সেই দলীয় স্লোগান, বিদেশে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নাই, এটা মানে জাতীয় স্বার্থটাকে ঐক্যবদ্ধ করা। আর ডক্টর ইউনূস সাহেব যেটা বলছেন, সেটা যদি আমরা বুঝেও থাকি, কূটনৈতিক তাৎপর্যপূর্ণ তৎপরতার মধ্য দিয়ে সেটাকে মিনিমাইজ করা সম্ভব। কারণ ভারতের এখানে অনেক বড় বড় বিনিয়োগ আছে, অনেক কিছু এখনও আছে তাদের, যেগুলোকে আমরা কিন্তু বন্ধ করিনি। কিছু একটা প্রকল্প বন্ধ করতে গিয়েছিলাম, আবার সেখান থেকে আমরা রিট্রিট করেছি, করে আবার সেটা দিয়েছে আদানির বিদ্যুতের ব্যাপারটা। শেখ হাসিনাকে যদি ফেরত না দেয়, সেক্ষেত্রে এই মেঘ কাটার সম্ভাবনা কতখানি বলে মনে করেন আপনারা? না, এই মেঘ কাটার সম্ভাবনা এখন তো নির্মলা মিশ্রের সেই গানের সুরে বলতে হয়, কাগজের ফুল বলে আজও ঝরেনি, সত্যি সে ফুল হলে ঝরে যেত, পাষাণ হৃদয় তাই আজও গলেনি, সত্যির হৃদয় হলে গলে যেত। এখন এই গানের সুর ধরে যদি বলি, তাহলে বলতে হয় যে কাগজের ফুল বলেই তো ওটা আসলে ঝরেনি, সত্যি ফুল হলে অনেক আগেই ঝরে যেত। তো আমরা যদি যে মানে পারিপার্শ্বিক অবস্থার প্রেক্ষিতে নিজেদের শক্তিমত্তা প্রদর্শন করতে পারি, নেপাল বলেন, মালদ্বীপ বলেন, ভুটান বলেন, তারপরে আরও এই প্রতিবেশী দেশগুলো যারা আছে, সবাই কিন্তু ওই শক্তিশালী দেশটির সঙ্গে এক এক সময় নানা রকমের ঝামেলা মোকাবেলা করে আবার স্থির হয়ে দাঁড়িয়েছেন। শ্রীলঙ্কা বলেন, বাংলাদেশেরও সেরকম উদাহরণ সৃষ্টি করার মতো একটা পরিবেশ বর্তমানে আছে। কারণ সেইটা বর্তমান অন্তর্বর্তী সরকার কি কাজে লাগাবেন, নাকি অ্যাকাউন্টেবিলিটিটা যাদের নির্বাচিত জনপ্রতিনিধিদের, সবচেয়ে বেশি অ্যাকাউন্টেবিলিটি তাদের। এখন তো কোনো মানুষ গিয়ে কাউকে প্রশ্ন করতে পারছে না যেটা হচ্ছে না কেন। নির্বাচিত জনপ্রতিনিধি হলে তারা সেটা করতে পারবেন, নাকি সেই নির্বাচিত জনপ্রতিনিধির অপেক্ষায় থাকবেন, এই প্রশ্নটা তাদের কাছেই আমাদের থাকলো। কিন্তু সাধারণ মানুষের মধ্যে চেতনা অবস্থা আগের চেয়ে অনেক বেশি উজ্জীবিত। জি, কিন্তু আসলে দেশকে যে অস্থিতিশীল পরিস্থিতির দিকে আমরা ঠেলে দিচ্ছি, অনেকেই সেই ধরনের বক্তব্য রাখছেন, বিশেষ করে রাজনৈতিক দলগুলো সেটি বলার চেষ্টা করছেন। অপরাধ বাড়ছে, সেটি আমরা দেখতে পাচ্ছি, রাস্তাঘাটে যেটা হচ্ছে সেটি কি নিয়ন্ত্রণ করতে পারছেন কিনা সেটি নিয়েও একটি প্রশ্ন আছে। যদিও নানান রকম আসলে ডেভিল হান্ট কিংবা এই ধরনের ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে, এরপরেও আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি। শাহাদাত হোসেন সেলিম কি বলতে চান?
না, অপরাধের পরিমাণ তো যেটা রাস্তাঘাটে চুরি, ছিনতাই, ডাকাতি এগুলো তো বেড়ে গেছে। মানুষ একটু আতঙ্কের মধ্যে আছে। আপনার মানে আইনশৃঙ্খলা পরিস্থিতি যতটা উন্নতি আশা করেছিলাম একটা অরাজনৈতিক সরকার আমলে সেটা করতে পারেনি। আসলে ডক্টর ইউনূস সাহেব তো মানে আমরা বলি সেই সময় ডক্টর ইউনূস সাহেবের পরিবর্তে কোনো বিকল্প ছিল না। আমরা ওটাকে সুন্দরভাবে গ্রহণ করেছি, সারা জাতি গ্রহণ করেছে। কিন্তু তিনি তার উপদেষ্টা মণ্ডলী গঠন করতে গিয়ে আমাদের প্রতি সুবিচার করেন নাই। কোনো কোনো ক্ষেত্রে তিনি স্বজনপ্রীতিরও আশ্রয় নিয়েছেন। এবং আপনার ধরেন আপনার উপদেষ্টা মণ্ডলীতে এমন অনেকে আছেন আপনার যারা তাদের কাজ কীভাবে কাজ করবেন, কীভাবে কাজ করা উচিত, রাষ্ট্র কীভাবে পরিচালনা করবেন সেই ব্যাপারে তাদের অভিজ্ঞতা নয়, যেটা ডক্টর ইউনূস সাহেবের কথায় মধ্যে মাঝে মাঝে ফুটে ওঠে যে তারা ওই জগতের লোক নয়। তো এই জগতের লোক তো অনেকেই আছে, ওনাদের কেন খুঁজে বের করতে পারছেন না এবং কেন তাদেরকে দিয়ে কাজ করানো যাচ্ছে না। এখানে অনেকেই মনে করছে যে বর্তমান সরকারের উপদেষ্টা মণ্ডলীর একটা বড় অংশ একটা কিংস পার্টি গঠন করার মধ্যে তারা তৎপরতা লিপ্ত। শুধু ছাত্র প্রতিনিধির দল না, ছাত্র প্রতিনিধির বাইরেও কিন্তু যারা আছেন তাদের মধ্যে অনেকে আছেন যে একটা কিংস পার্টি গঠন করার প্রক্রিয়ার সাথে তারা জড়িত হয়ে গেছেন। তারা কিন্তু তাদের মন্ত্রণালয়কে সময় দেওয়া হচ্ছে যে কিংস পার্টি গঠন করাটাকে তাদের অগ্রগণী ভূমিকা পালন করছে। যেমন আমরা পরিবেশ মন্ত্রী তো পরিবেশ উন্নতি কোনো কিছুই করতে পারছেন না, বরঞ্চ মাঝে মাঝে বক্তব্য দিয়ে রাজনৈতিক পরিবেশকে কলুষিত করছেন, যেটা ওনার কাজ না এই মুহূর্তে করা। কিংস পার্টিকে ডিপেন্ড করার কাজ কিন্তু পরিবেশ মন্ত্রীর না, ওনারা করছেন। ওনারা বুঝতেছেন না ওনাদের কী কাজ, আমরা তো শুরু থেকে ডে ওয়ান থেকে আমরা বলে আসছি এটা এনজিওগ্রাম সরকার, এবং এনজিওগ্রাম সরকারের প্রতি আমাদের খুব বেশি আশা করার কিছু নাই। আমরা যেটা চাচ্ছি এখন সেটা হলো যে মানে ওনারা একটা নির্বাচন দিয়ে ওনাদের অবস্থানে জগতে ফেরত যাক। সেটা করলে সবচেয়ে ভালো হবে এবং ওনারাও উপকৃত হবেন, আমরাও উপকৃত হব, দেশবাসী উপকৃত হবেন। এবং এর মধ্যে দিয়ে দেশটাকে নির্বাচন পর্যন্ত চালিয়ে যাওয়ার জন্য ওনাদের কিন্তু উপদেষ্টা মণ্ডলী করতে হবে। পরিবেশ এই মুহূর্তে দেখা যাচ্ছে, সেখানে আপনি কি মনে করছেন যে নির্বাচন সম্ভব? অস্থিতিশীল পরিবেশ বলতে কোথায়, আইন শৃঙ্খলার মধ্যে দিয়ে তো অস্থিতিশীল পরিবেশ। আমরা তো স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ বহুবার দাবি করেছি, ছাত্ররা মিছিল করেছেন। আপনি মানে এই স্বরাষ্ট্রমন্ত্রীকেই রাখতে হবে এরকম মরণপণ, এটা তো শেখ হাসিনা, এটা তো ফ্যাসিস্ট মনোভাবই শেখ হাসিনার একটা ইয়ে ছিল যে আমি কোনো ভুল করতে পারি না, আমি যাকে যে জায়গায় দায়িত্ব দিয়েছি সেই জায়গায় আমি সঠিক, এবং আমি মনে করি যে আমি ভুল করিনি। আর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে যখন ছাত্রদের আন্দোলনের ছাত্র হতে আরম্ভ করে সবাই যখন বলছে, তা আপনি এটা ওনাকে বাদ দেন না, বাদ দিয়ে আপনি দেখেন না, আমার তো মনে হয় যে এটা আরো ভালো হবে। এখন এটা যদি উনি না করেন তাহলে আমরা কি করতে পারি? কিন্তু আবার ইউ শীর্ষ নেতার সাথে বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস এই বছর ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে পারে সেরকম কথাও কিন্তু বলেছেন। কিন্তু যে অস্থিতিশীল পরিবেশের কথা আমরা বলছি সেখানে আসলে কোনো না কোনো ভাবে সেই পরিস্থিতি থাকলে নির্বাচন বিঘ্নিত হয় কিনা সেই আশঙ্কা আসলে আমরা দেখতে পাচ্ছি কিনা। প্রথম যেটা করা দরকার, ওনার যে প্রেস সেক্রেটারি আছে ওনাকে অব্যাহতি দেওয়া দরকার, কারণ এই ভদ্রলোক বেশি কথা বলেন এবং ডক্টর ইউনূস সাহেবের সাথে 1 ডিগ্রি বেশি বলেন। ডক্টর ইউনূস সাহেব যদি বলেন যে ডিসেম্বরে নির্বাচন হবে, উনি আনকল ফর বলেন মার্চে হবে, জুনে হবে বলে উনি জিনিসটাকে পরিবেশটাকে আরো ঘোলাটে করতে চান। কোনো দরকার ছিল না, মানে কোনো দরকার ছিল না ওনা এই জায়গাটাতে আসার জন্য। ডক্টর ইউনূস সাহেব যদি মানে আমরা মনে করি যে সসম্মানে, উনি তো অতীতে পরিণত দেখেছেন, অনেকগুলো উদাহরণ আছে। আমি বলি, আপনার বিচারপতি শাহাবুদ্দিন 3 মাসের মধ্যে সারা জাতিকে ঐক্যবদ্ধ করে একদম সুশাসন কায়েম করে নির্বাচনও দিতে পারছেন। আবার মঈন ফখরুদ্দিনরা এখন কিন্তু জুমার নামাজও পড়তে যেতে পারছেন না। 2টা উদাহরণ সামনে আছেন, ওনাকে বেছে নিতে হবে উনি কোন উদাহরণটা পালন করবেন। জি দর্শক, জি25 প্রাথমিক রাজকাহন থেকে আরো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 প্রাথমিক রাজকাহন দেখছেন, সাদাত হোসেন সেলিম। অস্থিতিশীল পরিবেশের কথা আপনি বলছিলেন, এবং সেই পরিবেশ যদি থাকে সেক্ষেত্রে নির্বাচন আসলে বিঘ্নিত হওয়ার এক ধরনের আশঙ্কা থাকে। সেই আশঙ্কাকে প্রতিহত করার প্রস্তুতি আমাদের আছে কিনা, এই অন্তর্বর্তী সরকার সেই নির্বাচনকে ঠিক সময়ে আসলে সংগঠিত করতে পারবে কিনা? না, নির্বাচনকে তো ঠিক সময়ে সংগঠিত করতেই হবে, কোনো উপায় নাই। আমরা বলেছি যে ডিসেম্বরের 1 দিন দেরিও করা যাবে না, এবং ডিসেম্বরের পরে যদি নির্বাচন নিতে যায় তাহলে আমরা যে বিস্ফোরণটা ঘটাবো সেই বিস্ফোরণ মানে আপনার মোকাবিলা করার কোনো ক্ষমতা নেই। কিন্তু ওনারা পরিবেশ যদি বাড়তে থাকে, যারা চেষ্টা করছেন তাদের চেষ্টা যদি কোনো না কোনো ভাবে সফল হয়ে যায়, না যারা চেষ্টা করছেন তাদের চেষ্টা সফল হবে না, সফল না হওয়ার সম্ভাবনা বেশি। কারণ এই অস্থিতিশীলতার বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ, কিন্তু আমরা অস্থিতিশীলতার আশঙ্কা করছি একটা জায়গায়, ওই কিংস পার্টি নিয়ে, বুঝছেন না? কিংস পার্টিটা গঠন করে রাজনীতি করার জন্য যদি তারা নির্বাচনকে প্রলম্বিত করতে চায়, বা কিংস পার্টিদেরকে স্বতন্ত্র মানে সন্ত্রাসীদেরকে জায়গা দেওয়া হয় এবং সরকারের সুবিধাভোগীকে জায়গা দেওয়া হয়, তাইলে তো সমস্যা। কারণ আমরা কিন্তু শহীদদের রক্তের দাগ না শুকানোর আগে আমরা দেখলাম যে পতিত স্বৈরাচারের সমস্ত কাউন্সিলরদেরকে ডেকে বলছে যে আমরা একটা নতুন রাজনৈতিক দল করব, নতুন রাজনৈতিক দল আপনাদেরকে যোগদান করতে হবে। আমরা ওই দিন তাদের যে ছাত্রদের রাজনৈতিক দলটা গঠন করছে, আমি রাজনৈতিক দল গঠন করার মোটেই বিপক্ষে নয়, কিন্তু আমার একটা কথা হলো যে আপনারা যদি আন্দোলনের সময় যদি বলতে
বলতেন, মনে করতেন যে আপনারা একটা রাজনৈতিক দল গঠন করার প্রয়োজন, তাইলে আপনার উপদেষ্টা মণ্ডলীতে যাওয়ার কোনো দরকার ছিল না। আপনারা বাইরে থেকে এই 7 মাস জাতিকে আপনারা জাগরিত করতেন, একটা রাজনৈতিক দলের পক্ষে, একটা রাজনৈতিক দলের পক্ষে মন্তব্য রাখতেন। এখন একজন পদত্যাগ করেছেন, অন্যরা রয়ে গেছেন, পুরো মানেই আপনার সরকারকেই একটা প্রশ্নের সম্মুখীন করে ফেলেছেন। ডক্টর ইউনূস সাহেবকে আর নিরপেক্ষ সরকার হিসেবে মূল্যায়িত করার অথবা ট্রিট করার আমাদের আর কোনো কারণ নাই। আমরা যেদিন উদ্বোধনী অনুষ্ঠানে গেলাম, সেখানে যাওয়ার পরে এমন এমন ব্যক্তিকে দেখলাম যারা 18 সালে ভাগাভাগি নির্বাচনে এমপি হয়েছেন, যার জেলে যাওয়ার কথা ছিল মেজর মন্নান, তাকে দেখলাম যে সেখানে দেখে হতচকিত হয়ে গেছি। দাওয়াত দেওয়া কোন কি কাটিয়ে তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। আপনার ধরেন যারা মানে কওমি জননী আখ্যায়িত করে শেখ হাসিনা পদলেহন করছে তাদেরকেও দেখলাম, তারপর যারা আপনার 24 নির্বাচনে অংশগ্রহণ করছে তাদেরকেও দেখলাম। তো তার মধ্যে একটা জগা খিচুড়ি করে একটা কিংস পার্টি করা, আপনি ইতিমধ্যে দেখছেন যে ফিরোজপুর থেকে বাস রিকুইজিশন করে আনা হচ্ছে। আমরা একটা সুষ্ঠু ধারা রাজনীতি তারা করুক, একটা প্রেশার গ্রুপ হিসাবে তারা থাকুক, তারা ছাত্রদেরকে সংগঠিত করুক, ছাত্র রাজনীতি থেকে বিমুখ হয়ে যাচ্ছে তাদেরকে আমাদের কোনো আপত্তি নেই, আমরা কোনো হিংসা নাই, তাদের প্রতি আমাদের কোনো রকমের ভালোবাসার কমতি নাই। কিন্তু ওই কিংস পার্টি গঠন করার জন্য যদি নির্বাচনকে বিলম্বিত করে, স্থানীয় সরকার নির্বাচনকে আপনি দেখেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টাকে পরিবর্তন করে আপনার একজন ছাত্রকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন, এবং তারা আবার বলছেন স্থানীয় সরকার নির্বাচন, তারা আবার বলছেন গণপরিষদ নির্বাচন, তারা আবার বলছেন সেকেন্ড রিপাবলিক। এই কথাগুলো আমরা কিছুই বুঝতেছি না। আমরা সুস্থভাবে যেটা বুঝি যে একটা সংসদ নির্বাচন হওয়া দরকার এবং একটা সংসদ নির্বাচন রোডম্যাপ হওয়া দরকার, ভোটার তালিকাকে নির্ভুল করে আপনার নির্বাচন ব্যবস্থাপনাকে একটু সঠিক করে, যারা অতীতে নির্বাচনের কারচুপির সাথে জড়িত ছিল তাদের গ্রেপ্তার করে আপনি একটা নির্বাচনী পরিবেশ করেন, এবং নির্বাচনটাই একমাত্র সমাধানের পথ। স্থিতিশীলতার দিকে আমরা যেতে পারি। কিন্তু আপনি যে অভিযোগ করছিলেন যে সরকার আসলে এই ছাত্রদের রাজনৈতিক যে দল এসছে তাদেরকে সহায়তা করছে কিনা, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ডক্টর মোহাম্মদ ইউনূস এই প্রসঙ্গে বলেছেন যে রাজনীতি করতে চায় সে নিজেই ইস্তফা দিয়ে চলে গেছে, তার মানে এখন তিনি প্রাইভেট সিটিজেনশিপে রাজনীতি করবেন, কার বাধা দেওয়ার কি আছে সেই প্রশ্নও তিনি তুলেছেন। সবচেয়ে বেশি সমালোচনা তো আসলে বিএনপি করেছে এই বিষয়টি নিয়ে, তাহলে আসলে আপনাদের কি তা এখন আর বাধা দেবার কিছু রইল না? না, আমরা তাদেরকে বাধা দিতে দেবো কেন? আমরা তো স্বাগত জানিয়েছি, আমাদের নেতা তারেক রহমানও স্বাগত জানিয়েছে। ওখানে আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমাদের প্রতিনিধি রুহুল কবির রিজভী এবং শহীদুদ্দিন চৌধুরী এনি শারীরিকভাবে উপস্থিত ছিলেন তাদেরকে স্বাগত জানানোর জন্য। এবং আমরা তো যেটা মনে করি যে আমাদের ভুলগুলো তারা ধরিয়ে দেবে, তারা অন্যদের ভুলগুলো একই সঙ্গে ধরিয়ে দেবে। কিন্তু যে আপনি বললেন না, অস্থির, স্থির, স্বস্তির 3টি শব্দ আছে খুব কাছাকাছি। এখন অস্থির, তারপরে হলো স্থির, তারপরে হলো স্বস্তির, 3টা ধাপ, কিন্তু 3টা। এখন যদি অস্থির সময় থাকে তাহলে এটা একটা সময় এসে স্থির হবে, স্থির হওয়ার পরে এটা স্বস্তির হবে, যে মানুষ এখন প্রশান্ত আছে। সেরকম করে লক্ষণ তো দেখতে পাচ্ছি না। কারণ এই সমস্ত দেখে এইগুলোকে যদি আপনি লিঙ্ক করেন তাহলে দেখবেন যে 2006-07 সনে যখন মঈনুদ্দিন ফখরুদ্দিনের একটা অস্বাভাবিক সরকার এসে উপস্থিত হলো, তখন কিন্তু অনেকে একটা রাজনৈতিক দল করতে চেয়েছিলেন, নতুন রাজনৈতিক দল। সেখানে আজকের যিনি প্রধান উপদেষ্টা ওনার সম্পর্কেও কথাবার্তা ছিল। পরবর্তীতে উনি সেখান থেকে সরে গেলেন যে না, আমি এটার মধ্যে নেই। ফেরদৌস আহমেদ কুরেশি এবং অন্যান্যরা সেখানে ছিলেন। তো সেই ধরনের কোনো পরিবেশ পরিস্থিতি যদি তৈরি করার ইচ্ছা কারো থাকে, আমার মনে হয় এই দেশের অসমাপ্ত যে অভ্যুত্থান বা কিছু, এটা হয়তো পর্যায়ক্রমে চলতে থাকবে। কারণ আমরা তো এর বহু উদাহরণ পৃথিবীতে দেখেছি। আপনি এখনও সারা পৃথিবীর মানুষ জানে যে সবচেয়ে পিরামিডের দেশ হলো মিশর, কিন্তু মিশরের চেয়ে অনেক বেশি পিরামিড হলো সুদান। ইতিহাসের পক্ষপাতিত্বের কারণে সুদানের কথা কেউ বলে না। আপনার তাজমহলের সৌন্দর্যের কথা, তাজমহলের আপনার পর্যটন ভ্যালুর কথা সবাই বলে, শাহজাহান মমতাজের প্রেমের কথা কেউ বলে, কিন্তু শাহজাহানের 6 নম্বর স্ত্রী হচ্ছে মমতাজ। মমতাজকে বিয়ে করার জন্য শাহজাহান মমতাজের স্বামীকে হত্যা করেছে, তারপরে জোর করে বিয়ে করেছে। মমতাজ তার 14তম সন্তান প্রসব করার সময় মারা গেছে, তারপরে শাহজাহান আবার মমতাজের বউকে জোর করে এনে বিয়ে করেছে। এই ইতিহাসটা কেউ বলে না, সবাই সে তাজমহলের সৌন্দর্যের কথা বলে। সুতরাং অন্তর্নিহিত বিষয়টা কি সেটা সফলতার মাধ্যমে দেখা যায়। বিএনপি কি তাহলে এখনো মনে করছে যে অন্তর্বর্তী সরকার ছাত্রদের রাজনৈতিক দলের জায়গাটিতে পক্ষপাতিত্ব করছে? পক্ষপাতিত্ব না, তাদেরকে সহযোগিতা করছে। পক্ষপাতিত্ব আমরা বলবো না, কারণ তাদের তো রাজনীতি করার অধিকার আছে এবং আমরা স্বাগত জানাই। তারা মানুষের কাছে যাক, তাদের দাবি দেওয়া, তাদের কর্মসূচি পেশ করুক। মানুষ সমর্থন করলে, আমাদের চেয়ে যদি বেশিও করে, আমরা তাতে খুশি হব যে তারুণ্যের শক্তির একটা উত্থান হয়েছে। কিন্তু সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতার কোনো প্রমাণ থাকা উচিত না। জি, রহিন হোসেন প্রিন্স, যে অস্থিতিশীলতার চেষ্টা আসলে বাংলাদেশকে ঘিরে নানানভাবে করা হচ্ছে, সেই চেষ্টা প্রতিহত করার মতন সক্ষমতা আছে কিনা সেটি আমরা অনেক আলোচনা করেছি, কিন্তু সেই সক্ষমতা আসলে দৃশ্যমান হবে কবে? অন্ততপক্ষে নির্বাচনকে সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক করার জন্য সেটি আমরা দৃশ্যমান কবে নাগাদ দেখতে পারি?
না, আমি এই যে 7 মাসে যেটা দেখতে পাচ্ছি তাতে এখনো কবে দেখা যাবে আমি কোনো আলামত দেখতে পাচ্ছি না। কারণ ইউনাইটেডলি, কারণ উনি এই সাক্ষাৎকারেও বলেছেন যে আমরা নানা জায়গা থেকে এসেছি, সুতরাং ইউনাইটেড কোনো এফোর্ট নাই এবং এগুলো করার জন্য যা যা দরকার অন্ততপক্ষে আমরা মনে করি ব্যবস্থা বদলের ধারা সেইটার মধ্যে ওনারা নাই। সুতরাং দ্রুত কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। বরঞ্চ এই সংকট দূর করতে গেলে জনগণের কি বলো যে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য নির্বাচনের বিষয়টা যদি দেরি করে তাহলে নতুন নতুন সংকট সামনে আসবে। সেক্ষেত্রে আপনারা কি মনে করেন শুধু নির্বাচন হয়ে গেলেই আসলে এই অস্থিতিশীলতার যে চেষ্টা সেটি বন্ধ হয়ে যাবে? না, বন্ধ হবে না, সেটা অন্য আলোচনা। প্রথম কথা একটা মনে রাখেন, হ্যাঁ, এই কথাটা একটা বলে নিয়ে প্রথমেই হয়তো ভালো, আমরা বারবার বলছি একটা নির্বাচনের সব সমস্যার সংজ্ঞাটা হয়ে যাবে কেউ কিন্তু বলে না, কিন্তু মিনিমাম দেখেন এইখানকার একটা আলোচনার মধ্যে আসছে, আপনি একটা নির্বাচিত সরকার থাকলে তার দুর্বলতা এবং অন্য যেভাবে আমরা কথা বলতে পারি এখন তো সেটা পারতেছি না। 1, 2 নম্বর, নির্বাচিত হওয়ার পরে 5 বছর তারা ক্ষমতা রাখবে কে বলছে, সে যদি জনগণের কথা না শোনে। সুতরাং আন্দোলনের মধ্য দিয়ে এবং তার জবাবদিহিতার মধ্য দিয়ে আমরা কিন্তু গণতন্ত্রের যাত্রাটা অব্যাহত রাখতে পারবো। দিন যত যাবে তত সংকট, আমি তো অন্য আরও সংকট দেখছি। একটা তো দেখছেন একটা ভালো নির্বাচন করা কঠিন হয়ে যাবে, 1 নম্বর, এ কথা আমি জানি না, আলোচনা করে দেখবেন, কঠিন হয়ে যাবে, সময় থাকলে ব্যাখ্যা করে দেবো। আরেকটা সংকট ইমিডিয়েট দেখা যাচ্ছে, যেটা আজকে অন্যদের আলোচনাও শুনলেন, এবং এই যে সেলিম ভাই তো কতকগুলো ওই দিন উদ্বোধনী অনুষ্ঠান এবং সেটা নিয়ে নানা কথা, আমি সেটার মধ্যে ঢুকলাম না, কিন্তু দিন যদি দেরি হয়, এই সরকার যদি জনগণের পারসেপশন এরকম হয় এবং বাস্তবতা হয় যে এই কি বলে দল গড়ে তোলার ক্ষেত্রে তাদের কারণ না কারণ সবার না হোক, আমি সবার কথা বলবো না, কারণ এখানে সিনিয়র অনেকে আছেন যারা হয়তো এর মধ্যে নাই, তাদের পৃষ্ঠপোষকতা আছে বা সমর্থন আছে, তাহলে তো আপনি নির্বাচনের সময় আমরা তো একটা দল নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন চাইব, তা আলটিমেটলি এই সরকারের অধীনে নির্বাচন চাওয়ার জায়গায় কিন্তু থাকা যাবে না। যদি ওই রকম এটা কিন্তু প্রমাণিত জায়গায় চলে যায় যে তারা একটা অংশকেই প্রমোট করতেছে, কারণ তারা তো তখন অন্য জিনিস চাইবে, তাতে করে সামগ্রিকভাবে যে ভালো নির্বাচন করা, ভালো নির্বাচন মানে অন্ততপক্ষে সুষ্ঠু, গ্রহণযোগ্য, জনগণের কাছে গ্রহণযোগ্য, সেইটা কিন্তু কঠিন হয়ে যাবে। আর এই কথা বারবার মনে রাখা দরকার বলে আমি মনে করি। আমরা কিন্তু নির্বাচন উইদাউট সংস্কার চাচ্ছি না, বলেছি ভালো নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার সেইটা করুক, তাতে বেশি সময় লাগবে না। আর মনে রাখতে হবে নির্বাচনের মধ্য দিয়ে আমাদের গণতন্ত্রের পথে হাঁটার ধারাটা আমরা ঠিক রাখবো। একদিনেই সবকিছু হবে না, কিন্তু ধারাটা ঠিক আমরা রাখতে চাই। ধন্যবাদ হোসেন প্রিন্স, সাদাত হোসেন সেলিম এবং সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। জি25 নিবেদিত রাজকাহন থেকে ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।